প্রক্রিয়ায় যে লড়াইটা আমরা চালু করেছি, চিন্তা করুন, প্রত্যেক মাসে আমরা মহামিছিল করেছি। কর্মচারী, শিক্ষক, সমস্ত সংগ্রামী যৌথ মঞ্চের সমর্থকরা এসেছেন। সরকার দেখেছেন রাস্তা অবরুদ্ধ হয়েছে, আমরা কর্মবিরতি করেছি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত সরকারি অফিসে কর্মচারীরা কম্পিউটার পুরো ওয়ালপেপার দিয়ে দিয়েছেন কর্মবিরতি। সরকার দেখেছেন যে অফিসে অফিসে কর্মবিরতি হয়েছে। অনশন চালু হলো, লাগাতার 44 দিন অনশন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জীবন বাজি রেখে প্রথম দফায় অনশন করলেন। সাড়া পড়ে গেল চারিদিকে, কর্মবিরতি সফল হলো এবং সেই সময় ধর্মঘটটা যেটা হলো সেটা হলো সর্বাত্মক। তবুও এই অগণতান্ত্রিক সরকার তার কর্মচারীদের কোনো দাবি মানতে রাজি নয়, আলোচনা বসাই তো দূরের কথা। সেখান থেকে আমরা যেটা আইডিয়া করেছি যে এই সরকার পুরোপুরি মালিক পক্ষের সরকার। সে মালিক পক্ষের কাছে মুচলেখা দিয়ে এসেছে যে আমি কর্মচারীদের কোন রকম ভাতা বৃদ্ধির দিকে যাব না। দেখুন তার হাল কি হয়। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে নতুন করে কোনো শিল্প আসেনি, আর সরকারি ক্ষেত্র যেগুলো রয়েছে সে বিভাগগুলো আস্তে আস্তে কমছে, সঙ্গে সঙ্গে কমছে তাদের কর্মচারীদের স্থায়ী পদের সংখ্যা। সমাজের বিচক্ষণ যারা আছেন এই জিনিসগুলো লক্ষ্য করে প্রতিবাদের রাস্তায় নামতে পারতেন, কিন্তু তারা নামলেন না। অর্থাৎ তারাও যেন মালিক পক্ষের হয়েই কথা বলতে চাইছেন। কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তো প্রতিবাদটা করতেই হয়। সেই প্রতিবাদের জায়গাটা আমরা সংগ্রামী যৌথ মঞ্চে নামে নাম প্রতিষ্ঠা করে প্রতিবাদের জায়গায় নামলাম। আজকে 1 বছর 1 মাস 10 দিন টানা লড়াইটা চলছে। সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য দ্বিতীয় দফার অনশন চালু হয়েছে। আপনাদের সামনে রয়েছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, সরকারি কর্মী, আজ টানা 47 দিন অনশনে। প্রথম দফার অনশন নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যারা প্রশ্ন করেন তারা মঞ্চে আসেন না, ডাইরেক্ট লোকের সাথে কথাও বলেন না। দূর থেকে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে প্রশ্ন তোলা। আজ তো 47 দিন, আজকেও নিশ্চয়ই কোনো বিরূপ প্রতিক্রিয়া আসা যাবে যে এখনো অনশনটা চলছে কি করে। আসুন, মঞ্চে আসুন, দেখুন সিসিটিভি লাগানো রয়েছে, মঞ্চ খোলা রয়েছে, দিন রাত আপনাদের আগমনের জন্য রাস্তা খোলা আছে। আন্দোলনটা আন্দোলনের মতো করেই চলছে, কিন্তু এই আন্দোলনে যে সাড়াটা কর্মচারীদের পক্ষ থেকে আসার কথা ছিল সেই সাড়া কই, কোথায় আটকাচ্ছে? আমরা আপনাদের কথা শুনেই মঞ্চ ছেড়ে জেলায় জেলায় অতি প্রান্তেও গিয়েছি, যেখানে দুরন্ত প্রান্তে স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল রয়েছে, সেখানে গিয়ে তো আপনাদের সঙ্গে আমরা কথা বলেছি। সেখানে কথা বলে যেটা জেনেছি যে আপনারা তো আমাদের সাথে রয়েছেন, তাহলে কর্মসূচির গুলোর হাল কেন? আপনারা দেখুন, লড়াইটা যদি লড়াই করার মতো করে লড়া যায়, আপনার দাবি কিন্তু প্রতিষ্ঠিত হবে, দাবি আদায় হবে। আজকেই দেখুন প্রধানমন্ত্রী কলকাতায় এসেছেন। গত দুদিন জাস্টিস গাঙ্গুলির জন্য মিডিয়া ব্যস্ত ছিল, কোন রকম দাবি দেওয়ার কথা তারা আনছেন না। আজকে প্রধানমন্ত্রীর জন্য ব্যস্ত, কোন মিডিয়াতে প্রধানমন্ত্রী বাদ দেওয়ার অন্য কোনো খবর নেই, মানে দেশ দুনিয়ার কোনো খবর হচ্ছে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি অফিসগুলো অন্তত একবার ঘুরুন। আমি বলছি না ধর্মঘট পুরোপুরি সফল, কিন্তু গতকালে আমরা কিছু অফিসের চিত্র যা দেখে এসেছি, অনেকেই কন্টিনিউয়াস লিভে চলে গেছেন। এখন এইটা লিভে যাওয়াটা ধর্মঘট সফল করা কি বিফল করার যুক্তি পরে দেওয়া যাবে, কিন্তু অফিসটাকে খালি করার প্রক্রিয়া চালু আছে, কর্মচারীরা তাতে সাথ দিয়েছে।
তো যখন মিডিয়া এই সকল খবর আনবে না, দূর দূরান্ত প্রান্ত থেকে আপনারা যে ধর্মঘটে সামিল হয়েছেন তার চিত্র কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে। তো আমরা যখন প্রত্যন্ত প্রান্তরে গেছি, আপনারা বলেছেন আমাদের সাথে আছেন, এবং যে সাহায্যটুকু আপনাদের মাধ্যমে আমরা পাচ্ছি, যার জন্য মঞ্চটা এখনো সচল রয়েছে, সেদিক থেকে বলতে পারি লড়াইটা কিন্তু বন্ধু এবার প্রত্যক্ষভাবে করা দরকার। দেখুন, আজকে সকালেই মুখ্যমন্ত্রী আইসিডিএস কর্মী, আশা কর্মী এদের মাইনেটা বাড়িয়েছেন। কেন? হঠাৎ করে কি এমন হলো? 3-4 দিন আগে ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, সিভিক পুলিশ এদের মাইনে বেড়েছে। আন্দোলন করলে ফল পাওয়া যায়। আজকে আইসিডিএস আশা কর্মীরা 5 দিন টানা ধর্মঘটের মধ্য দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের বুকে আশা কর্মী, আইসিডিএস কর্মীরা 5 দিন টানা ধর্মঘট করেছেন। তার ফল আজকে প্রধানমন্ত্রী মিডিয়া ব্যস্ত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ফেসবুক লাইভ করে ডিক্লেয়ার করতে হচ্ছে যে আমি ওদের মাইনে বাড়ালাম। তাহলে লড়াই করলে ফল পাওয়া যায় না, এটা বলে কে? পশ্চিমবঙ্গের মানুষজন হয়তো একটা অন্তস্থ করে গেছে যে আমার লড়াই অন্য কেউ লড়ে দেবে, তার ফল একদিন পাওয়া যাবে, সেই একটুকু ফল পেলেই আমি মোটামুটি সুখে শান্তিতে থাকবো। এটা হয় না বন্ধু। এই 36% মহার্ঘ ভাতা বাকি আপনার হয়তো চলে যাচ্ছে, কিন্তু 36 × 5 180 টাকা মাইনে দৈনিক মজুরি কম হয়ে যাচ্ছে। মাঠে প্রান্তে অসংগঠিত ক্ষেত্রে যারা দৈনিক মজুরি নিয়ে বেঁচে আছেন, তাদের কথা ভেবে অন্তত আপনার স্থায়ী জায়গাতে সেই দাবিটা করুন যে আমাকে আমার প্রয়োজন অনুযায়ী মহার্ঘ ভাতাটা দিতে হবে। আপনার সঙ্গে মিল আছে তাদের মাইনেতে। তো এই জায়গাগুলো সাধারণ নাগরিক হিসেবে যাদের তুলে ধরা দরকার ছিল, তারা কিন্তু মুখ বন্ধ করে বসে আছে। তাই সংগ্রামী যৌথ মঞ্চকে রোদ, ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করে তাঁবু খাটিয়ে এখানে বসে থাকতে হচ্ছে। সরকারের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। তার জন্য সরকার যখন তার নিজস্ব কিছু পেটোয়া সংগঠনকে দিয়েও এই মঞ্চকে তুলতে পারলো না, নানা রকম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা গালাগালি দিয়ে যখন আমাদেরকে বিরত করতে পারছেন না, অফিসে আমলারা যখন ঢাক প্রতিবাদ দিয়েও আমাদের কাজ থেকে বিচ্যুত করতে পারছেন না, তখন শুরু হলো পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে আক্রমণ। আপনারা লক্ষ্য করেছেন, আমরা তো টানা 1 বছর 1 মাস 10 দিন ধরে বসে আছি এখানে। উনি ছল করে কখনো ওইখানে বসছেন, কখনো এখানে বসছেন। এই করতে করতে 2 দিনের জন্য এখান থেকে 300 মিটার দূরে এসে বসেছিলেন তাঁবু খাটিয়ে। 2 দিনের পারমিশন নিয়েছিলেন সেনাবাহিনীর কাছে। তারপর বায়না করলেন আমি লাগাতার বসে থাকবো এখানে। সেনাবাহিনী বলল এটা কি করে হয়? আপনি 2 দিনের পারমিশন নিয়ে বসেছেন, তারপরে বলছেন লাগাতার বসে থাকবো। আমি যদি বসে থাকি, ওরা কি করে বসে আছে ওইখানে? চিন্তা করুন প্রতিপক্ষটা কে কোথায় গিয়ে দাঁড়ালো। একজন মুখ্যমন্ত্রী বলছে আমি বসতে পারবো না, ওরা এখানে বসে আছে। এই সেনাবাহিনীকে চাপ দেওয়ার জন্য সেনাবাহিনী আবার লোকাল পুলিশ স্টেশনকে চাপ দেয়। তা কেউ সকালে আসে, তো কেউ রাতে আসে, কেউ মধ্যরাত্রিতে আসে, তো কেউ ভোরে আসে। সর্বক্ষণ ধরে আজ 1-1.5 সপ্তাহ 10 দিন ধরে চলছে। এখন আসছে এই কাগজ দেখান, সেই কাগজ দেখান। কাগজ দেখে যখন ফিরে যাচ্ছে, যুক্তি কিন্তু দিতে পারে না যে কি যুক্তিতে আপনারা এটাকে তুলতে এসছেন। আবার কখনো কখনো বলেন যে এই বলেছেন, উনি বসেছেন ওইখানে, বলেছেন ওরা যদি না ওঠে তাহলে ওনার যা পলিটিক্যাল লোক আছে গোটা ময়দান জুড়ে নাকি উনি বসিয়ে দেবেন। এইভাবে যে পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে, এই চাপটা আমরা এখানে বসে বুঝছি, কিন্তু কর্মচারীদের গায়ে আঁচটা লাগছে না। এই আঁচটা যদি তাদের গায়ে লাগতো, যে আমরা যদি এই ধর্মঘটের মাধ্যমে সরকারটাকে একটুকু চাপ দিতে পারতাম, সরকার কিন্তু বাধ্য হতো আমাদের সঙ্গে আলোচনায় বসতে এবং দাবিগুলো নিয়ে আলোচনা করতে। কিন্তু বন্ধু, ফোর্স একটা কথা বলে, আপনার সংখ্যা যদি আপনার হাতে সেই মতো জায়গায় না থাকে, সরকারও কিন্তু বিলম্বিত লয়। সে কিন্তু আস্তে আস্তে বিলম্ব করবে, এবং বিলম্ব আমাদেরই হচ্ছে। যারা বসে আছি, আমাদেরও অফিসে কাজকর্ম রয়েছে, ঘর সংসার রয়েছে, নিজেদের শারীরিক অবস্থাগুলোও আছে। এইগুলো ভেবেচিন্তে একটুকু কি এই চাপ দেওয়া যায় না?
চাপটা পড়লে কিন্তু সরকারের টনকটা নড়ে, কথাবার্তা বলে। আর দাবিগুলো নিয়ে আর কি বলার আছে বলুন দেখিনি। বিয়ের দাবি তো বলছি, প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা বলে আসলাম মহার্ঘ ভাতা আপনার অধিকার, আপনি নিজে মানেন আর না মানেন, আদালত তো আপনাকে জানিয়ে দিয়েছে যে মহার্ঘ ভাতা আপনার অধিকার। এবং শুধু অধিকার নয়, এই অধিকারটা এই সরকার দিতে চাইছে না সেটা তো আপনারা বুঝতে পারছেন। আপনি স্যাটে জয়লাভ করেছেন, আপনি হাইকোর্টে জয়লাভ করেছেন, আপনি তো দৌড়ে দৌড়ে নিজের টাকা খরচ করে আর আদালতে যাচ্ছেন না, সরকার আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আদালতে। সেই চাপটাও তো পড়ছে আপনাদের উপরে। এই যে কর্মচারী সংগঠন যারা আদালতে গেছে, তাদের এত কিছু আর্থিক সহায়তা নেই যে তারা নিজেরা নিজের সংগঠন মতো কেসটা চালিয়ে যাবে। ওরা ওই কেসটা চালাতে আপনার কাছেই আসছে। এখন তারা হতভম্ব অবস্থায়। একটা সুপ্রিম কোর্টের মতো জায়গায়, যেখানে আপনাকে একটা লয়ার দাঁড় করাতে গেলে কত টাকা খরচ করতে হয় সেটা আপনারা ওদের হিসাব দেখলেই বুঝতে পারবেন। এবং যেদিন হিয়ারিং হয় আপনি দেখবেন একটা লয়ারের আন্ডারে আরো 10খানা লয়ার থাকে, তাদের যাওয়া আসার খরচ, থাকার খরচ, এমনকি ওইখানে গিয়ে মানে সমস্ত রকম খরচ ধরে একটা বিশাল অ্যামাউন্ট টাকা। তো সুপ্রিম কোর্টেও এই হিয়ারিং 10 বার না 12 বার হয়ে গেল, এই টাকা আসবে কোথা থেকে? তাহলে পরোক্ষভাবে আপনার কিন্তু বিভিন্ন রকম ভাবে চাপে রয়েছে। ছেড়ে উপায় একটাই, আন্দোলনের পথ, সেটা আপনারা করবেন না। তাহলে কি করতে হয়? আপনি ধরুন সুপ্রিম হাইকোর্ট তো রায় দিয়ে দিয়েছিল যে 6 মাসের মধ্যে সমস্ত বকেয়া আপনাকে মিটিয়ে দিতে হবে। আমরা পারলাম না কেন সেটা আদায় করতে? সরকার 6 মাস সময়টা পার করে দিল, তারপরে গেল সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টে 1 বছর পেরিয়ে গেছে। এখন ধরুন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিলে একই রায়, তারপরে যদি সরকার না দেয় আপনি কোন জায়গায় যাবেন? এই জবাবটা কি আমাদের কারো কাছে আছে? সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল যে সমস্ত রকম বকেয়া মিটিয়ে দেওয়া হোক প্রাপ্য দিন থেকে, তারপর সরকার বললো আমার দেওয়ার ক্ষমতা নেই, আপনারা কি করবেন? এই প্রশ্নটা কিন্তু এবারে জাগবে। সুপ্রিম কোর্টও আপনার সঙ্গে কথা রেখে আপনার দিকেই রায়টা দিল, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধভাবে সরকারকে চাপে ফেলতে না পারি, সরকার কোনো রকম ভাবেই আপনার প্রাপ্য দেবে না, দিতে পারে না। কেন? পশ্চিমবঙ্গে হাড়ির হাল যেখানে, সেখানে এই উন্নয়নমূলক কথাবার্তা বলে যে প্রকল্পগুলো স্থির করে রেখেছে, সেইগুলো আর চালানো বন্ধ হয়ে যাবে। আর ওইগুলো চালানো বন্ধ হয়ে গেলে ভোট কমে যাবে, আর ভোট কমে গেলে সরকারের পতন হয়ে যাবে। তাহলে পরোক্ষভাবে লড়াইটা কিন্তু ময়দানেই করতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য। এগুলো ভাবার সময় হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট আমার ফেভারে বাইরে আর এগেনস্টে বাইরে, এইটাকে লাগু করতে গেলে আপনাকে রাস্তাতে নামতে হবে এবং সেই ময়দান আমরা তৈরি করে রেখেছি, বিগত দিন ধরে চলছি। এখন আমাদের সাথে আসুন, এই লড়াইটা আরো দীর্ঘ করুন, দীর্ঘ না করে আরো জোরদার করুন। সরকার চাপে পড়ে আমাদের সঙ্গে আলোচনায় বসলে রাস্তাটা খুলে আসবে। 2 নম্বর দাবিটা কি? মহার্ঘ ভাতাতে এর একটা জায়গা গেল। 2 নম্বর দাবিটা ছিল যে স্থায়ী পদে স্থায়ী নিয়োগ, অর্থাৎ অফিসগুলোতে যে কর্মশূন্য চেয়ারগুলো পড়ে রয়েছে, সেই পদগুলো অবিলম্বে পূরণ করতে হবে যোগ্যতার ভিত্তিতে। এবারে যোগ্যতা নিরূপণের জন্য বডিগুলো তো ছিল, কর্মচারীদের জন্য ছিল পিএসসি, শিক্ষকদের জন্য ছিল এসএসসি। কি হয়েছে তাদের অবস্থা সেগুলো তো জানার দরকার। পিএসসি আগে সেলফ ডিপেন্ডেন্ট বডি ছিল, নিজেরা নিজের মতো করে কাজ করতো, নাক গলাবার কোনো জায়গা ছিল না। এখন পিএসসিটা চলে গেছে ফিনান্সের আন্ডারে, অর্থাৎ অর্থ দপ্তর যা বলবে, যে বোর্ড তৈরি করে দেবে, তাদেরকে নিয়েই পিএসসি চলবে। এবং তারপরে কি হয়েছে না, WBCS এর মতো পরীক্ষায় শূন্য পেয়েও টপ হওয়া যাচ্ছে। জায়গাগুলো কোথায় চলে যাচ্ছে? আমাদের নীরবতার সুযোগ নিয়ে জায়গাগুলো কোথায় যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু ভাবা দরকার। তো যতক্ষণ পর্যন্ত পিএসসির জায়গায় ছিল, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চাকরিগুলো পেয়েছি। আমি বীরভূমের ছেলে, এবং বীরভূমে আজকের পেপার অন্তত আজকের দিনে সন্ধ্যাবেলা যায়, এখনকার যুগে মানে নেটে পড়বেন তারপরে পেপারটা যাচ্ছে। সেই জায়গা থেকে উঠে এসে আমি কিন্তু চাকরিটা পেয়েছি। আগের সরকারকে যত বদনাম করি, কিছু কিছু জায়গাগুলো কিন্তু তারা রেখেছিলেন বেকার যুবক যুবতীদের জন্য, যাদের মেধার ভিত্তিতে চাকরি পেয়ে যেত। কারো ক্ষমতা নাই থাকতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার না হওয়া,
কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংক কর্মচারী বেরিয়ে যাওয়ার পর যে জায়গাগুলো ফাঁকা থাকতো আমরা সেই জায়গাগুলো পেতাম পরীক্ষার মাধ্যমে, এবং প্রত্যন্ত গ্রাম থেকে এসেও আজ কলকাতায় প্রতিষ্ঠিত হতে পেরেছি। কিন্তু এখন পারছি না জীবন জীবিকাটা চালিয়ে নিয়ে যেতে। তার কারণ আমার মাইনে যে জায়গায় স্থির করে দিয়েছে সেই জায়গা থেকে সরকার আমাকে বঞ্চিত করছে। এই জায়গাগুলো বোঝার দরকার আছে। পিএসসি চলে গেছে এখন ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে। ফিনান্স ডিপার্টমেন্টের কর্তারা ঠিক করবেন ওই জায়গায় কোন কাকে বসাবেন, যিনি আমার হয়ে কথা বলবেন তিনি নিয়োগ করবেন। এই জায়গায় গেছে। এসএসসিতেও আমি কাজ করে এসেছি, আমার অভিজ্ঞতা আছে। এসএসসি প্রথম যে দুর্নীতিটা ধরে পড়লো সেটা হলো ওরা পরীক্ষা নেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে টাকা নিচ্ছে, আবার পরীক্ষা নেওয়ার জন্য ক্যান্ডিডেটের কাছ থেকেও পোস্টাল অর্ডারের মাধ্যমে টাকা নিচ্ছে। নিয়ে খরচ খরচা বাদ দিয়ে যে হিসাবটা দাঁড়ালো তার অডিট হলো না, ধরা পড়লো। আমি নাম করতে চাই না, এসএসসি উঠে গেল। এখন আমি তো বিরোধী সংগঠন বরাবর এসে লাল নীল হলুদ সবুজ যা থাকে আমরা সবসময় সরকারের বিপক্ষে থাকি, আমি সেই ইউনিয়নটা করতাম। আমাকে যখন ওইখানে পোস্টিং দেওয়া হলো, প্রশ্ন ওকে কেন ওইখানে পোস্টিং দিল, পরে খবর নিয়ে দেখা গেল যে তার 15 দিন আগে ডিসাইড হয়ে গেছে যে এসএসসি তুলে দেওয়া হবে। তার জন্য আমাকে ওইখানে রাখা হয়েছিল ওই ঘর গার্ড দেওয়ার জন্য। আমি 6 মাস ওখানে বসেছিলাম, কোনো কাজকর্ম ছিল না। তখন ওর ভেতর থেকে জানলাম যে দুর্নীতিগুলো রন্ধ্রে রন্ধ্রে কোথায় গিয়েছে। এবং চিন্তা করুন, ওই এসএসসি সংস্থা যা যা পরীক্ষা নিয়েছিল সবগুলোই কিন্তু কোর্ট কেস হয়ে বসে আছে, ফ্রেশ রিক্রুটমেন্ট হয়নি। এবং প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে যে কোর্টের নিয়ম মতো যা রায় ধার্য হবে সেই অনুযায়ী আপনার চাকরি স্থিরীকৃত হবে। তা পশ্চিমবঙ্গের হালটা এইখানে, বিরোধিতা করার কোনো জায়গা নেই। আপনি দেখেছেন কি, বুদ্ধিজীবী থেকে শুরু করে নানা রকম যে পলিটিক্যাল পার্টি বিরোধী তকমা নিয়ে বসে আছে, হাতে এত ইস্যু থাকা সত্ত্বেও তারা কিন্তু ময়দানে নামছেন। তো অত্যন্ত ভাবে আমাদেরকে, আমরা যেমন সরকারি কর্মী, শিক্ষক, আমাদেরও তো একটা নাগরিক কর্তব্য আছে। এই জায়গাগুলো তুলে ধরে নাগরিকের কাছে যাওয়া এবং গিয়ে আমরা মহার্ঘ ভাতা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেটাতে মেটাতে পেরেছি। এখন কর্মচারী থেকে সাধারণ জনগণ বোঝে মহার্ঘ ভাতাটা দেওয়া দরকার, তার জন্য মহার্ঘ ভাতা আজকে 1 বছর মানে 11 মাসের মধ্যে 11% দিয়ে 3 কিস্তিতে দেওয়া গেছে। লড়াইটা এই জায়গায় রয়েছে। লড়াইটা যদি আরো জোরদার করা যায় তাহলে আমার বিশ্বাস, আমি তো চাকরি জীবনে শেষ প্রান্তে এসে গেছি, আমি বুঝে গেছি। প্রথম এই লড়াই চলতো, তখন বুঝেছিলাম আমার চাকরি জীবন যা দীর্ঘ, এই লড়াই যেভাবে চলছে একদিন হয়তো এমন জায়গায় আসবে আমি হয়তো সেই জায়গায় গিয়ে পৌঁছে গিয়ে ঠিকভাবে রিটায়ারমেন্টটা। আজ তো আমার আশঙ্কা হয় যে আমি ঠিকঠাক রিটায়ার করতে পারবো কিনা, বা রিটায়ারমেন্ট বেনিফিট যেগুলো আছে সেগুলো আমি সঠিক দিনে সঠিকভাবে পাবো কিনা। তাই আজকে যারা আছেন আমার থেকে অনেক জুনিয়র, তাদের কাছে কিন্তু আমি একটা সতর্কবার্তা বলে যাই, লড়াই যদি নিজে না লড়ে কাউকে যদি ডেপুট করে দেন আমার হয়ে তুমি লড়াইটা লড়ো, সেই দাবি কোনোদিন মিটবে না। সময় পেরিয়ে যাবে, দাবি অধিকার সব পিছনে চলে যাবে। আপনার এখনো পর্যন্ত যে অধিকারগুলো ভোগ করছেন সেই অধিকারগুলো আর থাকবে না। আপনারা অধিকার সম্পর্কে দেখুন, আমি সরকারি কর্মচারী হওয়ার নিরিখে কি কি অধিকার পেতাম, এখন যেগুলো থেকে বঞ্চিত হয়েছি। প্রথমত মহার্ঘ ভাতা আজ পর্যন্ত কোনোদিনই টাইম মতো নির্দিষ্ট হারে কখনোই পাইনি, আজ পর্যন্ত না। এই সরকার অতীব চালাক। আমাদের দাবি হচ্ছে কেন্দ্রীয় নীতি অনুসারে, এআইসিপিআই অনুসারে মহার্ঘ ভাতা দিতে হবে। এই কেন্দ্রীয় সরকারের কিস্তিগুলোকে চেঞ্জ করে দিয়েছে। আপনি যে লাস্ট 4% পেয়েছেন সেটা কি 4 প্রাপ্য ছিল নাকি আপনার, হয় 2 কিংবা 3 ছিল। তো ইন্টেনশনালি কিস্তিগুলোকে ভেঙে দিচ্ছে যাতে আপনার ওই দাবিটাও নস্যাৎ হয়ে যায়। আপনি যে দাবি করছেন মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই অনুসারে প্রতিনিধিদের দিতে হবে, আপনার কিস্তিগুলো ভেঙে দিচ্ছে। আমি বেশি পাচ্ছি তাই আমি বিরোধিতা করছি না, এই জায়গাগুলো কিন্তু ভাবতে হবে যে যে হারে কিস্তিগুলো দিচ্ছে, যে যে দিন থেকে দেখছে, আপনি তো দাবি করতে পারবেন এই 4% কবেকার। আপনি 4% তো ওরা দেয়নি ওই সময়, তাহলে প্রাপ্য দিন হওয়া। আমি তো তোমাকে 4 দিয়ে দিয়েছি, তোমার প্রাপ্য ছিল 2। তাহলে এই দাবিগুলো নিয়েও চিন্তা ভাবনা করার আছে। এই সরকারকে আলোচনায় বসাবার জন্য দাবিগুলো নিয়ে ভাবুন, দাবিগুলো যৌক্তিকতা নিয়ে ভাবুন।
তাহলে মহার্ঘ ভাতা আমি পাইনি প্রথম দিন থেকে। আর যেটা পেতাম, হ্যালো, আর যেগুলো ছিল দেখুন, সরকারি কর্মচারী হিসেবে এই মাইনে, যেহেতু আপনি মহার্ঘ ভাতা পাচ্ছেন না, আপনি ধরে নেবেন বিশ্বভারতে সব থেকে কম মাইনে এইখানে। এখন আমি তো বললাম আমি বীরভূম থেকে এসেছি, আমি কলকাতায় আসছি, আসার সাথে সাথে আমি যে গভর্নমেন্টে ফ্ল্যাট পেয়ে যাবো তা তো না, আমাকে বাড়ি ভাড়া ভাতা নিয়ে থাকতে হবে। তো আমি বাড়ি ভাড়া পেতাম, ভাতাটা যেটা পেতাম সেটা ভারতে সর্বোচ্চ হারে এটা পেতাম। কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ হারে যে বাড়ি ভাড়া ভাতা দিত সেটা কিন্তু আমি পেতাম। আপনাদের মনে আছে 15% মহার্ঘ ভাতা, সেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে পাওয়া। সেটা এই পে কমিশন লাগু হওয়ার 2020 জানুয়ারির আগে পর্যন্ত আপনি পেয়েছেন, কিন্তু তখনকার 15% কিন্তু সর্বোচ্চ হারে মহার্ঘ ভাতা নয়। তখন কেন্দ্রীয় সরকার হাউস রেন্টটাকে স্ল্যাব করে ভাঙলো 10, 20, 30, পরে তো এখন 8, 16, 24 দিয়ে শুরু করেছে, কিন্তু আমার মহার্ঘ ভাতা 15 থেকে কমে 12 হয়ে গেছে। তাহলে বাড়ি ভাড়া ভাতাটাকেও আমার অযৌক্তিক করে তুলছে আস্তে আস্তে। তাহলে মহার্ঘ ভাতা গেল, বাড়ি ভাড়া ভাতা গেল, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স আমি কোনোদিনই পাইনি, আগামী দিনেও পাবো না। তার কারণ আমার মিনিমাম দাবিগুলো যদি কোনোদিন আদায় না হয়, ওই দাবিগুলো করবেন কি করে আপনি? আগে এই দাবিগুলো যদি প্রতিষ্ঠিত না করতে পারেন, আর উচ্চতর দাবির দিকে আপনি যাবেন কি করে? কেন্দ্রীয় সরকার আপনার 2টো সন্তানের পড়াশোনার খরচটা দিয়ে থাকে, আপনি দাবি করতে পারবেন নাকি? ওই যে বললাম, ন্যূনতম দাবি আমি আদায় করতে পারছি না, ঐক্যবদ্ধ হতে পারছি না, চিৎকার করতে পারছি না, আরো হায়ার দাবিতে যেতে যাওয়ার সাহসই থাকবে না। ওটাও গেল। এইবারে দেখুন, আপনি কাজ করতে করতে একটা হাউস বিল্ডিং লোন পেতেন সরকারের ঘর থেকে। সরকার কর্মচারীদেরকে ওই হাউস বিল্ডিং লোনটা 3টে কিস্তিতে দিত এবং বাজারের থেকে কম সুদে দিত। এবং শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি, ওই অল্পটুকু মাইনে অনেকে এই লোনটা নিতেন, তারপর ইনস্টলমেন্ট দিতে 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 একসময় তিনি মারাও যেতেন। মানে কেন মারা যেতেন এটা ব্যাখ্যা করা আমি অন্তত রুচিটা আনতে পারছি না। সেই জায়গাটা খুব বিচ্ছিরি জায়গা ছিল ম্যাক্সিমাম কর্মচারী, তখন সরকার কিন্তু ওই লোনটাকে মুকুব করে দিতেন। তো সরকারের এখান থেকে কিন্তু আয় ছিল, ইন্টারেস্ট বাবদ আয়টা ছিল। এই আয় থাকা সত্ত্বেও কিন্তু সরকার হাউস বিল্ডিং লোনটাকে বন্ধ করে দিল। লোন নিয়ে করতে হবে, মানে এক্সট্রা একটা বার্ডেন আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এইবারে ধরুন পশ্চিমবঙ্গে আপনি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল কত আছে গুনে শেষ করতে পারবেন। এই মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়েছে, বিশাল বিশাল বিল্ডিং। হয়তো টপ ফ্লোরে একটা রুমে একটা কাজ হয়, গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে কাজ হয়, কিন্তু ওর নাম হচ্ছে মাল্টি সুপার স্পেশালিটি বিল্ডিং হসপিটাল। ডাক্তার নেই, নার্স নেই, কিন্তু হাসপাতালটার নাম মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল। ডাক্তার নিয়োগ নেই, যে ডাক্তার নিয়োগ করবে তাকে মাইনে দেবে 25,000 টাকা। কন্ট্রাকচুয়াল ডাক্তার, সিভিক ডাক্তার, কেউ আসবে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল পাস করার পর, MBBS ডিগ্রি পার করার পর এমডির জন্য ছুটছে, সে সরকারের কাছে আসবে 25,000 টাকায় সার্ভিস দিতে। এত জনসচেতনতা কার আছে বলুন দেখিনি? তো এইরকম ভাবে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাকচুয়াল তৈরি করে করে রাখা হচ্ছে, খালি জনগণকে পরিষেবার নামে বঞ্চনা করার জন্য। কলাপস করে দেওয়া, সিস্টেমটাকে কলাপস করে দেওয়া ব্যবস্থা চালু হয়েছে। তার কারণ আপনি দেখুন, যদি সব জায়গায় মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল থাকে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী পায়ে একটুকু চিড় ধরতে গ্রিন করিডোর করে নন্দীগ্রাম থেকে পুরো পিজি হাসপাতালে আসতে হলো। তাহলে আমার ডিস্ট্রিক্টে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রাখার দরকারটা কি? একটা সামান্য পায়ে ব্যান্ডেজ করার জন্য যদি গ্রিন করিডোর করে ওইখান থেকে এখানে আসতে হয়, তাহলে মাল্টি সুপার স্পেশালিটি কোনো দরকার নেই। ঠিক আছে, আমি মেনে নিলাম, তাও আছে, যেটুকু আছে ভালোই আছে, তাই আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে চিকিৎসা হচ্ছে, ডাক্তার আছে, নার্স আছে, তাহলে বাবা স্বাস্থ্যসাথী কেন? যদি ওই জায়গায় ভালো চিকিৎসা হয়ে থাকে, তাহলে আমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রাইভেট হসপিটালে যাবো কেন? এই জিনিসগুলো কিন্তু আমার কাছে পরিষ্কার নয়, তাই আমি আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করছি।
সরকারি হাসপাতালে যদি ভালো চিকিৎসা হয়, তাহলে আমি কেন প্রাইভেট হসপিটাল গুলো বেশি টাকা খরচ করে চিকিৎসা নিতে যাবো? আমি সেই খরচাটা বহন করবে সরকার। সরকার একদিকে খরচ করে আমার জন্য মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দিল, আবার আরেক জায়গায় আমাকেই ইন্ধন নিচ্ছে তুমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রাইভেটে গিয়ে স্বাস্থ্যসাথীর অপারেশন বা ট্রিটমেন্টটা করাও। এইগুলো কিন্তু পুরো ধোঁয়াশা এবং মানুষকে এইভাবে বোকা বানানো হয়েছে। প্রকল্প আছে, থাক, সরকারি ব্যবস্থায় সেটা থাক, প্রকল্পগুলো রূপায়ণ কে করছে? প্রকল্পগুলো চালু করা থেকে রূপায়ণ করার ভূমিকাটা কাদের? এই সরকারি কর্মচারীদের। আপনি ধরুন, সরকার যখন জনগণকে পরিষেবার নামে নানা রকম প্রকল্প ঘোষণা করে দেয়, সে কি একবারও জানে যে তার 30% কর্মচারী আছে, 70% কর্মচারী নেই, ফাঁকা? সেই জায়গাগুলোতে কিছু বেকার যুবকদের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে আমি 6,000 থেকে 12,000 টাকার মাধ্যমে রেখেছি, তাদেরকে দিয়ে ওই প্রকল্পগুলো রূপায়ণ করা যাবে? দুয়ারে সরকার কেন বাবা? প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন, আমি তো কলকাতা কোথাও হেডকোয়ার্টার বাদ দিলাম, প্রত্যেক জায়গায় তো সুন্দর সরকারি অফিস তৈরি করে রাখা হয়েছে। সেইখানে অফিসে কাজ না করে সে দুয়ারে যাবে কেন? খালি ইলেকশনাল প্রোপাগান্ডা, আর কিচ্ছু নয়। এই পরিষেবা ওই দুয়ারে সরকারে গিয়ে কিছু ডাটা নিয়ে এসে সে অফিসে বসেই কাজ করতে হবে, তাহলে সেই ভদ্রলোক অফিসে এসেই তার ডাটাটা কেন দিয়ে যেতে পারবেন না? তার কারণ ওই যে 6,000 থেকে 12,000 টাকার নামে যে বেকার যুবক যুবতীর অসহায়তার সুযোগ নেওয়া হয়েছে, তাদেরকে ওই মবের কাছে ঠেলে দেওয়া, যে তোমরা যাও ব্যাপারটা ফেস করো, পশ্চিমবঙ্গের অবস্থাটা কি। যখনই পরিষেবাটা হবে, পাবলিককে বলে দিয়েছে এরা সব অমুক অমুক অমুক, ডাইরেক্ট আক্রমণ করবে। আপনি দেখবেন প্রথম দিকে এরকম খেপানো হতো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। আজ সংগ্রামী যৌথ মঞ্চ না থাকলে এই জায়গাগুলো কিন্তু আটকানো যেত না। তা লড়াই জারি আছে বন্ধু, লড়াই চলছে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে। আমরা সরকারি কর্মচারীরা সরকারের ভেতরে থেকে লড়াইটা করছি, খালি সহায়তা চাই। আপনাদের সহায় হলে এই লড়াই জেতার শুধু সময়ের অপেক্ষা। আপনি চিন্তা করুন, অঙ্গনওয়াড়িরা তো দেখে দিল 5 দিন ধর্ম